নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে আমি ঠিক সাংবাদিক বৈঠক বলতে রাজি নই। মুখ্যমন্ত্রী তার বক্তব্য তার অননুকরণীয় ভঙ্গিতে জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কিছু দু তিনটে প্রশ্নের উত্তর দিয়েছেন। সে প্রশ্নগুলো যতটা প্রকৃত সত্যকে উদ্ঘাটনের জন্য করা নাকি মুখ্যমন্ত্রীর মনোরঞ্জনের জন্য করা, প্রশ্নগুলো শুনে আমার কিছুটা খটকাই লাগলো। এটাকে আমি সাংবাদিক বৈঠক বলতে রাজি নই। এটা জনসভার মুখ্যমন্ত্রীর ভাষণ নয়। ক্লোজ ডোরে সাংবাদিক নামক কিছু শ্রোতার কাছে মুখ্যমন্ত্রী তার বিবিধ কাজকর্মের ফিরিস্তে তুলে ধরেছেন। কার্যত মনোলগ। সাংবাদিকদের যে প্রশ্নগুলো করার কথা ছিল, ভয়ে কিংবা ভক্তিতে হয়তো তারা করেননি, বা হতে পারে সুযোগ পাননি, বা অপ্রিয় প্রশ্ন করলে মুখ্যমন্ত্রীর রোষানলে পড়ার ভয়ও তাদেরকে সবসময় তাড়া করে। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, মানে দিদি আমাদের যে কথাগুলো বলেছেন, তার মধ্যে 22শে জানুয়ারি একটা সম্প্রীতি মিছিল হবে। খুব ভালো কথা। এই সম্প্রীতি মিছিলের কনসেপ্টটা হচ্ছে এই রকমই। আমরা অতীতেও এইসব সম্প্রীতি মিছিল দেখেছি। সব ধর্মের মানুষরা হাঁটবেন, আমাদের সহনাগরিকরা। এবার মুখ্যমন্ত্রী কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে সম্প্রীতি মিছিলে হাঁটবেন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত। কিছুদিন আগেই তার পায়ে একটু সমস্যা হচ্ছিল, বলেছিলেন যে এসএসকেএম এর ভুল চিকিৎসা। বুঝতে পারলাম যে মুখ্যমন্ত্রী এখন পুরো ফিট হয়ে গেছেন। দিদি এখন পুরো ফিট। তাই আগের মতো তিনি যেভাবে হাঁটতেন হনহন করে, অনেক কম বয়সে কিন্তু তার হাঁটার স্পিডের সঙ্গে পাল্লা দিতে পারে না, মুখ্যমন্ত্রী তার পুরনো ফর্মে ফিরে এসছেন। সম্প্রীতি মিছিল, আমাদের এখানে তো সবসময় সম্প্রীতি আছে। তাহলে হঠাৎ 22শে জানুয়ারির সম্প্রীতি মিছিলের ডাক দেওয়ার মানেটা কি? 21শে জানুয়ারি হতে পারত, 20শে জানুয়ারি হতে পারত, বরঞ্চ 21শে জানুয়ারি রোববার ছিল। সম্প্রীতি মিছিল হলে ট্রাফিক জ্যাম কম হতো, অফিস পেটটা যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হতো না। বেছে বেছে 22 তারিখে করলেন। আবার তিনি বললেন যে এটা অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, এটা তার কাউন্টার নয়, এটা তার প্রতিবাদ নয়। তিনি সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন। বাংলাতে সম্প্রীতি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই মিছিল করে সম্প্রীতির বার্তা দেওয়ার খুব একটা কি দরকার আছে দিদিমণি? একটা লাইন মাঝে মধ্যে খবরের কাগজে পড়ি যে হিন্দুদের উদার অংশের কাছে বার্তা দেওয়া। মানে হিন্দুদের উদার অংশ মানে হিন্দুরা তো উদারই, জন্মসূত্রেই আমরা উদার। তা আমাদের মধ্যে খুব সাম্প্রদায়িকতা, ভেদাভেদ এসব দেখেন? আমার তো বহু অন্য ধর্মাবলম্বী বন্ধু আছেন, কিন্তু আমি একজন গর্বিত হিন্দু। আমি মনে করি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির নির্মাণ, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, পৃথিবীর সবথেকে প্রাচীন আন্দোলনের মধ্যে পড়ছে এই রাম মন্দির নির্মাণ আন্দোলন। কত লক্ষ মানুষের প্রাণ গেছে, কত বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের বাঁচতে হয়েছে, তারপরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। আমরা অসাম্প্রদায়িক উদার বলেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বলেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। তাই হিন্দু সমাজের উদার অংশকে বার্তা দেওয়া, যারা রাম মন্দিরের সমর্থক, যারা চান অযোধ্যায় রাম মন্দির হোক, প্রধানমন্ত্রী যজমানের ভূমিকায় থাকুন, তারা কি উদার নয়? তারা কি অসাম্প্রদায়িক নয়? এইসব কথা বলার অধিকার আপনাদের জন্মেছে কি করে?
সংখ্যাগরিষ্ঠ হিন্দু হচ্ছে উদার, নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই আমাদের মূল মন্ত্র। তাই সম্প্রীতি মিছিলের আড়ালে সংখ্যালঘুদের মাসিহা সাজার উদ্যোগ, এগুলো ধরা পড়ে যাচ্ছে। যেদিনকেই রাম মন্দিরের উদ্বোধন সেদিনকেই সম্প্রীতির মিছিলের ডাক। অর্থাৎ দিদি প্রমাণ করতে চাইছেন তিনি রাজ্যের সংখ্যালঘুদের মাসিহা, তিনিই রক্ষাকর্তা। এইসব বার্তাগুলো লাউড অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা। মুখে আমি বললাম না, দেখুন বিজেপি সত্যি কথাটা বলে যে তারা হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করে, তার জন্য খুল্লাম খুল্লা প্রচার করে, কিন্তু মুখে বিজেপি বিরোধিতা, আড়ালে বিজেপির সঙ্গে বন্ধুত্ব, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এগুলো প্রকৃত ধর্মনিরপেক্ষতা? আমি চাই পজিটিভ সেকুলারিজমে সবাই দীক্ষিত হোক। অর্থাৎ যে ট্রেনটা বাংলার রাজনীতিতে চলছে বিগত 5-6 বছর ধরে, যে হিন্দু ভোটের সিংহভাগ বিজেপি, মুসলমান ভোটের সিংহভাগ তৃণমূল পাবে, অর্থাৎ যে বাইনারি ন্যারেটিভ, সেই বাইনারি ন্যারেটিভ ক্ষেত্রটাকে আরো জোরদার করার জন্যই মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতির মিছিল। বিজেপি এতে উল্লসিত হয়ে তালি দেবে। যত মুসলমান ভোট তৃণমূলের দিকে সংহত হবে, উল্টো দিকে হিন্দু ভোটও তত বিজেপির দিকে সংহত হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন, বিজেপি হাততালি দেবে। তাই ওই সম্প্রীতি মিছিল 22শে জানুয়ারি করার মধ্যে এই বার্তাটাই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংখ্যালঘুদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরতে চান। কেন? তিনি তো 100টার মধ্যে 91টা ভোট পেয়েছিলেন মুসলমানদের বিধানসভা নির্বাচনে। এখন নতুন করে মুসলিম সমর্থন যাচাই করার আবার উদ্যোগ কেন? উদ্যোগ এই জন্যই, মুসলমানদের একটা বড় অংশ তার খেলাটা ধরে ফেলেছে। সাগরদিঘির উপনির্বাচন 23,000 ভোটে হাল তৃণমূল, আর যে সিটটা 50,000 ভোটে জিতেছিলেন সুব্রত সাহা। তাহলে বিধানসভা নির্বাচনে 1.5 বছরের মাথায় উপনির্বাচনে ভরাডুবি। পঞ্চায়েত নির্বাচনেও কি দেখলাম, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের একটা অংশে সংখ্যালঘু ভোট কিন্তু মুখ ফিরিয়েছে। অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ করে রাখা, প্রশাসনের সক্রিয় সহযোগিতা, তাও কিন্তু সংখ্যালঘু যে সমর্থন, সেই সমর্থনের ক্ষয় রুখতে পারেনি তৃণমূল। তাই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার মরিয়া চেষ্টা, কিন্তু সেটাও ফলপ্রসূ হয়নি। কোন কোন কাগজ এখনো লিখছেন রাহুল গান্ধী নাকি চান আসন সমঝোতা। রাহুল গান্ধী চান বামেদের সঙ্গে, মমতাকে রাজনৈতিকভাবে তিনি বিশ্বাস করেন না। মুখ ফুটে এই কথাটা বলতে পারছেন না, কিন্তু ইন্ডিজোটের বৈঠকে সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধীর যে সম্পর্কের রসায়ন আমরা দেখেছি, তাতে এটা প্রমাণিত হয় বাম সংঘ তিনি পছন্দ করেন। আর কংগ্রেস আর বামেদের বিজেপি বিরোধিতা কিন্তু খাঁটি, এটা মতাদর্শগত লড়াই। তৃণমূল কিন্তু বিজেপির সঙ্গে 6 বছর ঘর করেছে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। তাই কংগ্রেসকে পাশে টানা জরুরি, তাহলে মুসলমানরা আরো আশ্বস্ত হবে। কিন্তু কংগ্রেস আসতে চাইছে না, কারণ জানে তৃণমূলের, কংগ্রেসের ক্ষয় মানে তৃণমূলের বৃদ্ধি। কংগ্রেস ন্যাড়া কবার বেলতলায় যায়। 2009-11 সালে কংগ্রেস তৃণমূলের সঙ্গে সমঝোতা করে তার পরিণতি কি হয়েছিল জানে কংগ্রেসীরা, তাই যাবে না। যে মমতা বুঝতে পেরেছেন ওই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, ওইসব জায়গাতে মুসলমান ভোট বাম কংগ্রেসের দিকে গেলে সমূহ বিপদ, তার প্রভাব দক্ষিণবঙ্গে পৌঁছতে পারে। পীরজাদা ময়দানে নেমে পড়েছেন, তার জনপ্রিয়তা বিশেষ করে বাঙালি মুসলমানদের কাছে যথেষ্ট। ফুরপুরা শরীফে অনেক বাঙালি মুসলমান, সমস্ত মুসলমান নেই, যান, তাদের তীর্থক্ষেত্র, সেখানকার পীরজাদা নওসাদ
ডায়মন্ড হারবারে দাঁড়ালে ছোটবাবু চ্যালেঞ্জের মুখে পড়বেন, মমতা সব জানেন, দিদি সব জানেন, তাই তিনি আবার সম্প্রীতির মিছিল, আমি রক্ষাকর্তা। আমি একটা জিনিস বিশ্বাস করি যে শাহজাহান শেখ রাজ্য পুলিশের মহানির্দেশকের স্বগতোক্তির পরেও 10-11 দিন কেটে গেল, তার টিকি ছোঁয়া যাচ্ছে না। শাহজাহানকে 14 তলায় লুকিয়ে রেখেছে, কারণ এই শাহজাহান, মুদাসসির, এসব কি জাহাঙ্গীর, সব লোকজন আছে না, কাইজার, এরা সব এক একজন আঞ্চলিক মনসবদার। এরা সবসময় সম্প্রীতির বার্তা বলে না, নিচের তলায় কান পাতলে শোনা যায় তাদের বার্তাটা কি। শাহজাহান তো তাদেরই প্রতিনিধি, তাই শাহজাহানকে পুলিশ ধরবে, ইডির হাতে তুলে দেবে, আকাশ কুসুম কল্পনা। শাহজাহানকে সেফ কাস্টডিতে রাখতে হবে, কারণ শাহজাহান ইডির হাতে চলে গেলে ওই মুদাসসির, কাইজার, জাহাঙ্গীরের কাছে ভুল বার্তা যাবে। তাই আদালত ভৎসনা করুক, আদালত বলুক যে পুলিশকে ধরতেই হবে, তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে নাকি। ইডি বলছে বিশ্বাস নেই রাজ্য পুলিশের উপর, তাদের তদন্তের উপর। হয়তো সিবিআই তদন্তের নির্দেশ দেবে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে, যেটা রাজ্য সরকার সবসময় করে। কিন্তু শাহজাহান অধরা, হয় সে আত্মসমর্পণ করবে, নইলে কোনো একটা সেটিং এর মাধ্যমে শাহজাহান আত্মপ্রকাশ করবে পুলিশের কাছে বা আদালতের কাছে। মাননীয় দিদির কাছে আমার প্রশ্ন, আপনি তো আমারও মুখ্যমন্ত্রী, বললেন না 11 কোটির কাছাকাছি জনসংখ্যা, তাহলে আপনি 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, যে আপনাকে ভোট দিয়েছে, যে আপনাকে ভোট দেয়নি, আপনি তো তাদের অভিভাবিকা। বাংলার অভিভাবিকার কাছে এই পশ্চিমবঙ্গে জন্মেছি, মধ্য বয়সে পৌঁছেছি, একজন সহনাগরিক হিসাবে আমার দিদিকে বিনীত প্রশ্ন, কেন শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না? সত্যি কি 14 তলা থেকে সবুজ সংকেত আসেনি? শাহজাহানের মতোরা লোককে যদি পুলিশ ধরতে না পারে, তাহলে এখানে যদি কেউ বড় বড় অপরাধ করে পালিয়ে যায়, তার তো টিকিয়ে খুঁজে পাওয়া যাবে না। রাজ্য পুলিশের মহানির্দেশক বলার পরেও 11 দিন কেটে গেল, শাহজাহান অধরা। দিদিমণিকে আমি আর একটা প্রশ্ন করতে চাই। এই যে শঙ্কর আর্ত, সে তো আপনাদের প্রাক্তন পুরো চেয়ারম্যান ছিলেন বনগাঁয়, আপনার সবুজ বিপ্লবের জনক বালুর ঘনিষ্ঠ, ডাকনাম ডাকু। সেই ডাকু ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে এত টাকা বিদেশে পাচার করলো, আপনার সিআইডি, পুলিশ কিচ্ছু খবর পেল না। দিদি, বদনাম হচ্ছে তো। বাকিবুর, তার গাড়ি বালুর কনভয়ে ঘুরত। ইন্ডিজোটের এক শরিক আছেন দিদি, পশু খাদ্যের নায়ক লালু, আর আপনার মন্ত্রিসভায় মানুষের খাদ্য চল বালু। আপনি কিছু জানতেন না? হাতের 5টা আঙুল সমান হয় না, ঠিক, পচা আঙুল হলে তো বাদ দিতে হয়। এগুলো ছোট ঘটনা দিদি। পার্থ জেলে, মানিক জেলে, তারপরে কেষ্ট জেলে, বালু জেলে, এরোর বাড়িতে এজেন্সি রেড করছে। কি ভাবমূর্তিটা হলো বলুন তো? স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো দিদি এই জমানাতেই সংগঠিত হলো, অস্বীকার করতে পারেন? আপনি তো সব খবর রাখেন। ট্রেনের কামরায় মুর্শিদাবাদের 2 বিধায়ক ইদ্রিস আর আকরুজ্জামান কি সব বলছিল, হয়তো অভিষেকের একটু সমালোচনা করছিল, আপনারও মৃদু সমালোচনা করতে পারে, নিজেদের মধ্যে কথা বলছিল। আপনি কালীঘাটের বাড়িতে বৈঠকে বললেন, ট্রেনে যেতে যেতে তোমরা আমার সমালোচনা করছো, আমি সব জানি। দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছেন সব আপনি জানেন। আর পার্থ, মানিক, এরা সব চাকরিগুলো নিলামে তুললো, এগুলো জানতেন না দিদি? আপনার সিআইডি আপনাকে জানায়নি? বালু যে খাদ্য চুরি করে ফাঁক করে দিল, কিচ্ছু জানতে পারলেন না? প্রতিদিন কাগজে শিরোনাম উঠছে,
ইডির অভিযান, এত টাকা বিদেশে পাচার, সব লিখছে খবরের কাগজে, ইডিকে কোট করে। আপনি অবশ্য সূত্রকে মলমূত্র বলতে অভ্যস্ত। আপনার সমালোচনা করা আমার রুটিনের মধ্যে পড়ে না। হ্যাঁ, আপনার কিছু প্রজেক্টকে তো আমি সমর্থন করি, যেমন কন্যাশ্রী, যেমন লক্ষ্মীর ভান্ডার, কিন্তু তার মানে এই নয় তো এই র্যাম্প্যান্ট করাপশন থেকে মুখ ফিরিয়ে থাকবো। এই প্রশ্নগুলোর দিদি একটু দয়া করে জবাব দিন না, তাহলে তো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়। আপনি বলছেন প্রাণ প্রতিষ্ঠা আমার কাজ নয়, পরিকাঠামো নির্মাণ আমার কাজ। ঠিক, পশ্চিমবঙ্গে আপনার জমানায় বিভিন্ন ধর্মীয় স্থানের পরিকাঠামো অভূতপূর্ব উন্নতি হয়েছে। সে কঙ্কালীতলা, নলাটিশ্বরী থেকে শুরু করে সমস্ত ধর্মেরই। বামপন্থীরা এইসবের মধ্যে থাকতো না, এগুলো থেকে দূরে দূরে থাকতো, কিন্তু আপনি মানুষের সেন্টিমেন্ট বোঝেন, আপনি যেটা করেছেন প্রশংসার দাবি রাখেন। কিন্তু অযোধ্যাতে যে পরিকাঠামো উন্নয়ন হয়েছে সেটা অভূতপূর্ব। আন্তর্জাতিক বিমানবন্দর, ঝকঝকে নতুন রেল স্টেশন, রাস্তাঘাটের সংস্কার, অযোধ্যাবাসীর জীবনের ভোল পাল্টে যাবে। ব্যবসা বাণিজ্য, পৃথিবী থেকে পর্যটক, নতুন নতুন হোটেল, ওখানেও পরিকাঠামো হচ্ছে। আর অযোধ্যার রাম মন্দির কিন্তু সরকার করছে না, রাম মন্দির অচি পরিষদ করছে। আর আপনি সরকারি টাকায় সরকারি জমিতে জগন্নাথ মন্দির করছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, অবশ্যই আমরা হিন্দুরা সহনশীল, উদার, সেই জন্যই দেশটা ধর্মনিরপেক্ষ। আমরা এটাই বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। সবসময় এটাকে জোরে জোরে মাইকের সামনে বলতে হয় না, এগুলো বিশ্বাসের বিষয়। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাকেই তো পাথেয় করে দিদি আমরা এগিয়ে যাচ্ছি। ভারতবর্ষের এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ অসাম্প্রদায়িক এবং উদার। সম্প্রীতির মিছিল করে সংখ্যালঘুদের মাসিয়া সাজবার চেষ্টা করছেন দিদি। হ্যাঁ, অন্যদিন করতে পারতেন। ওই দিনটা বেছে নেওয়াতেই মনে হয় যে সবসময় আপনার মাথায় যে ভোটের অঙ্ক ঘোরে, 22শে জানুয়ারি সম্প্রীতির মিছিলটা ওই ভোটের অঙ্ককে মাথায় রেখে।